জি নাহিদ ভাই, আপনার কাছে আমার একটা প্রশ্ন। বলেন প্লিজ। কেউ যদি ইউকেতে লেবার এক্সপ্লয়টেশনের শিকার হইয়া এনআরএম থেকে যদি কেউ রিজনেবল গ্রাউন্ড পজিটিভ পায় এবং পাশাপাশি কনক্লুসিভ গ্রাউন্ডের লগে মানে অপেক্ষা করে রাখি, আমার একজন ছোট ভাই তো কনক্লুসিভ গ্রাউন্ড ডিসিশনটা মানে আসতে কতদিন লাগে, আর কনক্লুসিভ গ্রাউন্ড ডিসিশন অ্যাকসেপ্ট হইলে কি বিটিএস অটোমেটিক দেয়? পাশাপাশি ওই বাড়িটা মানে অ্যাসাইলাম আপিলে আছে, তখন এনআরএম কেস কতটুকু আপিলে সাপোর্ট করতে পারে, আমি ওই বিষয়টা শুনতে চাই। ধন্যবাদ দর্শক, এটা বেশ ট্রিকি বিষয়। প্রথমত হচ্ছে এনআরএম আর অ্যাসাইলাম আলাদা বিষয়, এনআরএম এবং হিউম্যান রাইটসের বিষয়টা আলাদা বিষয়। এই মডার্ন স্লেভারির মেকানিজমটা আলাদা আর অন্য সবগুলো আলাদা। সুতরাং এনআরএম থেকে অনেক পজিটিভ গ্র্যান্ট পাওয়ার পরও তারটা গ্র্যান্ট হয়নি, এরকম দেখা গিয়েছে। এনআরএম থেকে রিজেক্ট করার পরও তারটা হয়েছে, এটা দেখা গেছে। সুতরাং আপনার কোনো রুট বন্ধ করা যাবে না, দুইটা রুটই চালায় যেতে হবে। এবং এনআরএম থেকে পজিটিভ গ্রাউন্ড পেয়েছেন মানেই হয়ে গেছে, এটা না। কাজ হয়ে ব্যাখ্যা করতেছেন প্লিজ। এটা রিজনেবল গ্রাউন্ড যেটা, এটা সবাইকে অনেক ক্ষেত্রে ওরা দেয় এবং এটা একটা অনেক সময় বলতে হবে একটা হোপের মধ্যে আপনাদেরকে রাখে, কিন্তু এটা গ্রেট মেজরিটি কেসে ওদের আলটিমেট ডিসিশনটা হচ্ছে কি নেগেটিভ, এটা ফেভারেবল আসে না। কারণ এনআরএম এর যে 4টা ক্রাইটেরিয়া আছে, এই ক্রাইটেরিয়ার মধ্যে আপনার সেলফকে ফিট করতে হবে এবং আপনি রাইটলি আইডেন্টিফাই করছেন যে কি ফার্দার লিভ ওরা দিবে। তো ফার্দার লিভ আপনাকে দিবে প্রথমে 1 বছরের দিবে। 1 বছরের পরে আপনি কিন্তু স্যাটিসফাই করতে হবে যে আমার ওই গ্রাউন্ডটাকে স্টিল সাবসিস্টিং আছে, না থাকলে ওইটা রিফিউজ করে দেয় না। সে ভাই এটা পাওয়ার পরে অনেকে কিন্তু বাংলাদেশেও চলে যান, আবার চলেও আসেন, কিন্তু এইটাই ফিউচার অ্যাপ্লিকেশন কিন্তু এফেক্ট করে না। এটা কেয়ারফুল থাকতে হবে এবং এটা আপিলের সাথে এটার কোনো বেয়ারিং নাই। এটা জাজেদের কোনো জুরিসডিকশন নাই এনআরএম এর ইস্যুটা কনসিডার করা। আপনার আপিলটা আপনি অ্যাডজার্নমেন্ট করতে পারেন এবং অ্যাডজার্নমেন্ট করার পরে বলতে পারেন যে যদি আমার এনআরএম এর কয়টা কনক্লুসিভ একটা ডিসিশন চলে আসে, আমার আপিলটা আমি কন্টিনিউ করব না, ওইটা বলে আপনি ওইটা ডিল করতে পারেন। বাট নাশিদ ভাই said it is a complicated process এবং আপনি যদি এনআরএম এর স্টেও পেয়েও যান, আপনি স্টিল আপনার প্রোটেকশন ক্লেমটা আপনি কন্টিনিউ করতে পারেন। অ্যাবসলিউটলি। প্রিয় দর্শক, তাজ ভাই এটা জানেন যে হোম অফিস অনেক সিক্রেট পলিসি ফলো করে। আপার ট্রাইব্যুনালের কাছে যখন ধরা পড়েছে তখন তারা বলেছে যে এটা আমার প্রকাশ করিনি, এটা আপনাদের গোপন পলিসি, এবং এটা 12 মাস পিছিয়ে দিয়েছিল এবং এটাকে আনলফুল ঘোষণা করা হয়েছে। অনেক সময় হয় কি, কম্পিউটার থাকে না, সেই কম্পিউটারে বান্ডেলের মধ্যে করে এই জিনিসগুলো তারা দিয়ে দেয়, ভুলে চলে যায় এবং পরে তারা সেটা অ্যাকনোলেজ করতে বাধ্য হয়। আমি বলবো যখন যারা অ্যাপিল করছেন, যারা কাজ পাচ্ছেন, তখন এই হোম অফিসের প্রতিটা জিনিস আপনারা কনসিডার করবেন। কারণ কি, এটা কনসিডার না করলে অন্যরা ক্ষতিগ্রস্ত হতে পারে। আগের মামলায় দেখেছেন 5টি আদালত বুঝেনি মাস শব্দটা কি, উচ্চ আদালত সুপ্রিম কোর্ট বুঝেছে। ঠিক একইভাবে এইখানে আপার ট্রাইব্যুনাল এসে এই সিক্রেট জিনিসটাকে আনলফুল ঘোষণা করেছে। শত শত লক্ষ লক্ষ লোক হয়তো বা হাজার হাজার লোক হয়তো এটা ভিকটিম হয়েছে। তাজ ভাই প্লিজ। Ashif bhai, home office is a public office. They got to be full and frank, open. এখানে আবার সিক্রেট পলিসি কি, এবং যে ঋষি সুনাকের সরকারের সময় যে রুয়ান্ডায় ইস্যুটা যখন ফেল হইল নাসিদ ভাই, ওরা তো ওই যে ফিল্ড ইনকোয়ারি পাঠাইছিল এবং ওইটা যাচাই করার জন্য রুয়ান্ডা সেফ কিনা, এবং রিপোর্টটা নেগেটিভ আসছিল, যেটা হোম অফিস চুরি করে রাখছিল, কিন্তু পাবলিশ করে নাই এবং কিন্তু পরে দেখছেন তো অটোমেটিকলি রুয়ান্ডা ডিমিনিশড হয়ে গেছে। যেমন আমরা দেখছি যে লাস্ট আওয়ামী লীগ সরকার বাংলাদেশের পিলকানার যে রিপোর্টটা, এটা ডাইরেক্টলি সরকারের এগেইনস্টে গেছিল, কিন্তু ইট ওয়াজ এ পাবলিক ডকুমেন্ট, এটা রিপোর্টও হয়েছিল, কিন্তু সরকার এটা উইথহেল্ড করে রাখছে। এই রিপোর্টটা নাসিদ ভাই কোনোদিন লিক হবে কিনা? আপনাকে দিব, আমার কাছে রিপোর্টটা আছে। এটা হ্যাঁ,
আমার কাছে আছে, কিন্তু এটা অফিসিয়াল না, আনঅফিসিয়াল রিপোর্টটা দিব। ব্রিগেডিয়ার জেনারেল একজন করেছিলেন, সেটা আছে আমার কাছে। হ্যাঁ নাসিব ভাই, তো ওইটাই হচ্ছে কি দর্শক, এটা কোনো দেশে এটা সরকারের কোনো ডিপার্টমেন্টের কোনো সিক্রেট পলিসি থাকতে পারবে না, এবং কোনো পাবলিক ইনকোয়ারি যদি কোনো জায়গায় কমিশন করা হয়, পাবলিক হ্যাভ রাইট টু নো হোয়াট ইজ দ্য আউটকাম অফ দ্যাট তাদের ইনভেস্টিগেশন। মজার একটা তথ্য দেই, 1981 সালে 30 মেতে জিয়াউর রহমানকে নিহত করার পর যে কমিটি করা হয়েছিল, দুজন চিফ জাস্টিস ছিলেন, রুহুল আমিন সাহেব আর এটিএম আফজাল সাহেব পরবর্তী সময় তত্ত্বাবধায়ক সরকারের হেড হয়েছিলেন। সেটা 45 বছর পর এখন উন্মুক্ত হয়েছে, এর আগে কেউ দেখেনি তাজ ভাই। এরকম শত শত কমিটি হয় বাংলাদেশে, এদেশে আলোর মুখ।